মেয়েটি একদমই বুঝতে পারেনি যে তার অজান্তে একজন বিকৃত স্বভাবের লোক ঠিক তার খাটের নিচে লুকিয়ে আছে। স্পষ্টই বোঝা যাচ্ছিল যে লোকটির উদ্দেশ্য মোটেও ভালো নয়, তবে এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার সামনে অপেক্ষা করছে। আর তা হলো, মধ্যরাতে লোকটা হঠাৎ তার নোংরা হাত মেয়েটির দিকে বাড়িয়ে দেয়। সে আয়নার প্রতিফলনের সাহায্যে নিশ্চিত হয় যে অ্যানা মেয়েটি গভীর ঘুমে আচ্ছন্ন। এরপর সে তোষকের নিচ থেকে একটা মাস্ক বের করে। তারই নিখুঁত কাজের ধরন দেখে বোঝাই যাচ্ছে সে এই কাজ প্রথমবার করছে না। এর পরপরই সে একটা ওষুধের বোতল বের করে অত্যন্ত সাবধানতার সাথে। খাটের নিচ থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে। সে রুমালটিতে ওষুধ ঢেলে অ্যানাকে অজ্ঞান করে দেয়। এরপর কি ঘটেছে তা সহজেই অনুমান করা যায়, কিন্তু এতেও ওই বিকৃত মানসিকতার লোকটার মন ভরেনি। এই ঘটনার পর সে বাথরুমে যায় এবং একটা ইঞ্জেকশনের সিরিঞ্জের সাহায্যে অ্যানার ফেস ক্রিমের ভেতর একটি অজ্ঞাত তরল ঢুকিয়ে দেয়। এমনকি সে তার সব ধরনের স্কিন কেয়ার এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট করে। এরপর সে সেখান থেকে চলে না গিয়ে ঘরের আসল মালিকের মতো অ্যানাকে জড়িয়ে ধরে সারা রাত ঘুমায়। সকাল 5টায় অ্যালার্ম বাজার পর সে বাধ্য হয়ে সেখান থেকে বের হয়। যাওয়ার আগে সে অত্যন্ত স্বাভাবিকভাবে অ্যানার ওয়াশরুমের জিনিসপত্র ব্যবহার করে হাত মুখ ধুয়ে নেয়, যা ভাবলেও গায়ে কাটা দেয়। তাহলে সে কিভাবে এত অবাধে এই ঘরে আসা যাওয়া করত? যখন তার পেশা সম্পর্কে জানা গেল তখন বিষয়টি পরিষ্কার হলো। আসলে সে ছিল ওই অ্যাপার্টমেন্টের ম্যানেজার। সে কেবল সব ভাড়াটিয়াদের চাবির দেখভালই করত না, বরং সবার দৈনন্দিন সময়সূচিও নখদর্পণে রাখত। কিন্তু কেউ ভাবতেও পারেনি যে বাইরে থেকে অত্যন্ত অমায়িক ও প্রাণবন্ত দেখতে হলেও এই মানুষটি আসলে ভেতরে ভেতরে এত বড় একটা বিকৃত মানসিকতার লোক। সে যে অ্যানাকে টার্গেট করেছে তার কারণ এই নয় যে অ্যানার সাথে তার কোনো শত্রুতা ছিল, বরং সে কেবল অন্যদের খুশি বা হাসি খুশি থাকাটা সহ্য করতে পারত না। অ্যানা যেহেতু ওই অ্যাপার্টমেন্টের সবচেয়ে হাসি খুশি মেয়ে ছিল, তাই স্বাভাবিকভাবেই সে তার শিকারে পরিণত হয়। সবকিছু লোকটার পরিকল্পনা মতোই এগোচ্ছিল। কসমেটিক্স ব্যবহার করার পর অ্যানার শরীর খারাপ হতে শুরু করে। তার সারা শরীরে র্যাশ বা অ্যালার্জি দেখা দেয়, মাথা ঘোরায় এবং সে চরম দুর্বলতা অনুভব করে। নিজের কাজের ফলাফল সচক্ষে দেখার জন্য লোকটা ইচ্ছা করেই অ্যানার কাছে যায় এবং জিজ্ঞেস করে তার মুখের এই অবস্থা কিভাবে হলো। কিন্তু অ্যানা তখনও শান্তভাবেই উত্তর দেয় যে সম্ভবত কোনো স্কিন অ্যালার্জি হয়েছে, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। স্পষ্টতই লোকটা যেমনটা চেয়েছিল এটা সেই প্রতিক্রিয়া ছিল না। ফলে সে অ্যানার ওপর আরও নিষ্ঠুর হওয়ার সিদ্ধান্ত নেয়। সে আবারও তার ঘরে অনুপ্রবেশ করে এবং আগের মতোই খাটের নিচে লুকিয়ে পড়ে। একই পদ্ধতি ব্যবহার করে সে অ্যানাকে গভীর ঘুমে আচ্ছন্ন করে, তারপর অজ্ঞান করে দেয়। তবে এবার সে সাথে করে নিয়ে এসেছিল তেলাপোকার ডিম। সে অত্যন্ত নিখুঁতভাবে সেগুলো বিভিন্ন বোতলের গায়ে, আলমারির কোণায় এবং এমনকি ফ্রিজের ভেতরেও লেপটে দেয়। অ্যানাকে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে ফেলার জন্য সে তাকে হুমকি দিয়ে চিঠি এবং টেক্সট মেসেজ পাঠাতেও ভোলেনি। তবে অ্যানা এতেও ভয় পেয়ে যায়নি। সে বুদ্ধিমত্তার সাথে এই সমস্ত প্রমাণ সংগ্রহ করে পুলিশের কাছে অভিযোগ জানায়। তা সত্ত্বেও লোকটা অ্যানাকে অত্যাচার করা বন্ধ করেনি। সে প্রতিদিন ঘরে ঢুকে একই কাজ করতে থাকে। কথায় আছে, পাপের ঘরা একদিন পূর্ণ হয়। একদিন সে যখন কাজ শেষ করে ঘর থেকে বের হতে যাচ্ছিল, ঠিক তখন পাশের বাসার একটি ছোট মেয়ে তাকে দেখে ফেলে। ভাবা হয়েছিল মেয়েটি হয়তো লোকটার নামে কমপ্লেন করবে, কিন্তু দেখা গেল মেয়েটি অনেক আগে থেকেই তার এই গোপন কীর্তি জানত। সে ইচ্ছা করেই সেখানে অপেক্ষা করছিল যাতে লোকটার কাছ থেকে মুখ বন্ধ রাখার জন্য মোটা অঙ্কের টাকা আদায় করতে পারে। এভাবে 1 মাস কেটে যাওয়ার পর একদিন অ্যানা তার আলমারি খুলতেই স্তব্ধ হয়ে যায়। ঘরের ভেতর ঝাঁকে ঝাঁকে তেলাপোকা দেখে সে দিশেহারা হয়ে পড়ে। সে তড়িঘড়ি করে নিচে নেমে অ্যাপার্টমেন্ট ম্যানেজারের কাছে সাহায্যের জন্য ছুটে যায়, কিন্তু সে জানতই না যে পেছনের মূল খলনায়ক স্বয়ং এই ম্যানেজারই। অ্যানাকে এতটা আতঙ্কিত এবং অসহায় চেহারা দেখে লোকটার মনে আর আনন্দের সীমার থাকে না। কিন্তু অ্যানা তখনও জানত না যে শয়তানটি তার কত কাছে দাঁড়িয়ে আছে। সে কোনো রকম সতর্কতা অবলম্বন না করে উল্টো লোকটিকে তেলাপোকা দমনে সাহায্য করার অনুরোধ করে। এতে লোকটা কিছুটা অহংকারী ও অসতর্ক হয়ে পড়ে। চরম উত্তেজনার বশে সে অ্যানাকে জিজ্ঞেস করে বসে কেউ তাকে মেসেজে বিরক্ত করছে কিনা। অ্যানা চমকে ওঠে এবং জিজ্ঞেস করে সে কিভাবে এটা জানলো। মনে হয়েছিল অ্যানা হয়তো কিছু সন্দেহ পড়বে, কিন্তু লোকটা সহজেই তাকে বানিয়ে বানিয়ে বুঝিয়ে দেয়। সে বলল যে অন্য প্রতিবেশীদের কাছ থেকে শুনেছে। অ্যানা সরল বিশ্বাসে তা মেনে নেয়। কথা প্রসঙ্গে অ্যানা একটি গোপন তথ্য ফাঁস করে দেয়। সে বলে পুলিশ ইতিমধ্যে মেসেজের সিগন্যাল ট্র্যাক করেছে এবং মেসেজগুলো এই অ্যাপার্টমেন্ট থেকেই পাঠানো হয়েছে। যদিও এখনও নিশ্চিত নয় যে কার দুষ্টুমি, তবে ওই ব্যক্তি যদি আর একটি মেসেজও পাঠায় পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলবে। কিন্তু অ্যানার এই অবলীলা করা কথাগুলোই সামনের লোকটিকে সতর্ক করে দেয়। অবশ্যই সেই দিনই পুলিশ তদন্তের জন্য অ্যাপার্টমেন্টে হাজির হয়। পুলিশ দেখতে পায় আইপি অ্যাড্রেস মিলে গেছে এবং মেসেজগুলো প্রপার্টি অফিস থেকে পাঠানো হয়েছে, যার সময় ছিল রাত 8টা। প্রপার্টি ম্যানেজার জানান এটি অসম্ভব, কারণ রাত 5টাতেই তারা অফিস ছুটি করে চলে যান। তখন পুলিশ জিজ্ঞেস করে অফিস বন্ধ হওয়ার পর সেখানে আর কার প্রবেশাধিকার আছে। অবশেষে আসল জায়গায় প্রশ্ন করা হলো। ম্যানেজার দৃঢ়ভাবে উত্তর দেন যে ক্লিনার বা পরিচ্ছন্নতা কর্মীর কাছে চাবি থাকে। তারপর তিনি পুলিশকে নিয়ে ক্লিনিং রুমে তল্লাশি চালাতে যান। সত্যি তারা সেখানে একটি মোবাইল ফোন এবং চিঠির খাম খুঁজে পায়। যাচাই বাছাই করার পর দেখা যায় মেসেজের বিষয়বস্তু হুবহু মিলে গেছে। এর জেরে নির্দোষ মা ছেলেকে গ্রেফতার করা হয়। কিন্তু অসহায় মা ছেলে স্বপ্নেও ভাববে না যে তাদেরকে এভাবে ফাঁসানোর পেছনে রয়েছে সবার প্রিয় ও উপকারী ওই অ্যাপার্টমেন্টের ম্যানেজার। এই ঘটনার পর লোকটা বুঝতে পারে যে এই জায়গায় আর বেশি দিন থাকা নিরাপদ নয়, তাই সে অ্যানাকে সাহায্য করার জন্য ব্যস্ত হয়ে পড়ে।
তবে ভাববেন না যে তার মনে দয়া জেগেছে। সে আসলে চাইছিল অ্যানা যেন দ্রুত তার ঘরে ফিরে আসে, কারণ অ্যানা ঘরে ফিরলেই সে তার শেষ ও চূড়ান্ত পদক্ষেপটি নিতে পারবে। সে অ্যানাকে জানায় যে ঘর থেকে সব তেলাপোকা পরিষ্কার করা হয়েছে এবং সে যে কোনো সময় ফিরতে পারে। অ্যানা তাকে অনেক ধন্যবাদ জানায় এবং বলে সে ঘরে ফেরার জন্য আর তর সইছে না। কিন্তু সে জানত না সামনের এই জল্লাদও তার ঘরে ফেরার জন্য কতটা উন্মুখ হয়ে আছে। দেখা যায় লোকটি দড়ি, করাত সহ বিভিন্ন ধারালো অস্ত্র ও খুনের সরঞ্জাম নিয়ে অ্যানার ঘরে প্রবেশ করে। পরিস্থিতি দেখে বোঝাই যাচ্ছে সে এবার অ্যানাকে খুন করে লাশ টুকরো টুকরো করার প্রস্তুতি নিয়েছে। বরাবরের মতোই সে অত্যন্ত চতুরতার সাথে খাটের নিচে লুকিয়ে থেকে শিকারের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু খুব অদ্ভুত বিষয় হলো, সেদিন অ্যানা তার নির্ধারিত সময় ঘরে ফেরেনি, আর এই বিষয়টি খাটের নিচে লুকিয়ে থাকা লোকটাকে চরম দুশ্চিন্তায় ও গোলধাতায় ফেলে দেয়। তা সত্ত্বেও সে হাল ছেড়ে দেবার পাত্র নয়। সে খাটের নিচেই লুকিয়ে অপেক্ষা করতে থাকে। অবশেষে রাত 10টার পর অ্যানা কথা মতো বাড়ি ফেরে। অ্যানাকে খাটে লাফিয়ে উঠতে দেখে তার মনে এক অদ্ভুত স্বস্তি কাজ করে। কিন্তু সে ভাবতেও পারেনি যে অ্যানা এবার একা নয়, সাথে তার বয়ফ্রেন্ডকেও নিয়ে এসেছে, আর তারা তাকে ওখান থেকে বের হওয়ার বিন্দু মাত্র সুযোগ দেয়নি। ঘরে ফিরেই দুজনে গল্পগুজব ও খুনসুটিতে মেতে যায়। পরিস্থিতি দেখে মনে হচ্ছিল আজ আর সুযোগ পাওয়া যাবে না, তাই সে পরিকল্পনা করে যে দুজনে ঘুমিয়ে পড়লে তারপর চুপি চুপি কেটে পড়বে। কিন্তু ঠিক তখনই ঘটে এক বিপত্তি। তোষকের ভেতর লুকিয়ে রাখা সেই ওষুধের বোতলটি অতিরিক্ত চাপে নিচে পড়ে যায় এবং তার গায়ে কিছুটা ছিটকে লাগে। যদিও সে তৎক্ষণাৎ নিঃশ্বাস বন্ধ করে দ্রুত গা থেকে ওষুধটি মুছে ফেলে, তাও ওষুধের ঝাঁঝালো ভাব তার মাথায় চড়ে যায়। সে খুব ভালো করেই জানত এই ওষুধের ক্ষমতা কতটা ভয়ঙ্কর। একবার যদি সে ঘুমিয়ে পড়ে তাহলে কাল সকাল 8টার আগে তার চোখ খুলবে না, আর তেমনটা হলে সে সময় মতো ডিউটিতে যেতে পারবে না এবং হাতে নাতে ধরাও পড়ে যাবে। তাই সে তাকে যে কোনো মূল্যে পালানোর ঝুঁকি নিতে হতো। দুজনে যখন অন্যমনস্ক ছিল, সেই সুযোগে সে দ্রুত হামাগুড়ি দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। সে টলটলে করতে কোনো রকমের সদর দরজার কাছে পৌঁছায়, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিকাশ, সে তাড়াহুড়োয় ভুল চাবি নিয়ে এসেছে। এবার তো পুরো খেয়াল খাতম। এই মুহূর্তে সে আর নিজের শরীর ধরে রাখতে পারছিল না, তাই পরিস্থিতি বুঝে ওই ঘরেরই এক কোনায় লুকিয়ে সকাল হওয়ার অপেক্ষা করতে বাধ্য হয়ে যায়। সে বুঝতে পারেনি যে ঘুমাতে ঘুমাতে পরের দিন সকাল হয়ে গেছে। অ্যানা যখন ঘুম থেকে উঠে ফ্রেশ হতে বাথরুমে যায়, তখন তার আওয়াজেই লোকটার ঘুম ভাঙে। সে বাথরুমের বাথটাবের ভেতর লুকিয়ে পড়ে এবং একটুও শব্দ না করে বাইরে পালানোর সুযোগ খুঁজতে থাকে। খুব দ্রুতই সে প্রথম সুযোগটি পেয়ে যায়। অ্যানার বয়ফ্রেন্ড খাটের নিচে লুকিয়ে রাখা সেই কাটার ও দড়ির ব্যাগটি খুঁজে পায়। সে অ্যানাকে ডেকে জিজ্ঞেস করে এগুলো তার জিনিস কিনা। অ্যানা স্বভাবসুলভ উদাসীনতায় আন্দাজ করে বলে যে এগুলো নিশ্চয়ই ম্যানেজারের তেলাপোকা মারার সরঞ্জাম, সে হয়তো ভুল করে রেখে গেছে। ঠিক তখনই অ্যানার হঠাৎ মাথা ঘুরে ওঠে। বয়ফ্রেন্ড তাকে ধরে খাটে শুইয়ে দেয় এবং সান্ত্বনা দিতে থাকে। এই মোক্ষম সুযোগে লোকটা দ্রুত বাথরুম থেকে বেরিয়ে দৌড় দেয়। তবে সে সদর দরজা দিয়ে বের হওয়ার আগেই বয়ফ্রেন্ডও বাথরুম থেকে বেরিয়ে আসে। বয়ফ্রেন্ড সোজা রান্নাঘরে চলে যায়। মনে হচ্ছিল সে গার্লফ্রেন্ডের জন্য নাস্তা বানাবে, কিন্তু ফ্রিজ খুলতেই দেখে ভেতরে কোনো খাবার নেই। তখন নিরুপায় হয়ে তারা বাইরে গিয়ে খাবার সিদ্ধান্ত নেয়। বের হওয়ার আগে দুজনে খুনসুটি করতে করতে বাথরুমে যায় একসাথে শাওয়ার নেওয়ার জন্য। আর এখানেই লোকটা তার দ্বিতীয় সুযোগটি পেয়ে যায়। তবে তার আগে তাকে যে কোনো উপায়ে তার নিজের চাবির ব্যাগটি উদ্ধার করতে হতো, যা ঘরের ভেতর রয়ে গেছে। তারা যখন বাথরুমে ব্যস্ত, সে তখন রুমে ঢুকে চাবির ব্যাগটি লুফে নেয়। কথায় তো আছে, চোরের 10 দিন তো গৃহস্থের একদিন। সে যখন আবারও ঝুঁকি নিয়ে ঘর থেকে পালাচ্ছিল, তখনই ঘটে গেল সেই অনাকাঙ্ক্ষিত অঘটন। বয়ফ্রেন্ড হঠাৎ পেছন থেকে এসে তাকে শক্ত করে চেপে ধরে এবং পুলিশে ফোন করার কথা বলে। কিন্তু লোকটা উল্টো চোরের মায়ের বড় গলার মতো বয়ফ্রেন্ডকেই চোর বলে দোষারোপ করতে শুরু করে। এই ধস্তাধস্তির মাঝে অ্যানা বয়ফ্রেন্ডকে থামিয়ে বলে যে সে তো আমাদের ম্যানেজার, তবে ম্যানেজার হলেও তো সে এভাবে অন্যের ঘরে বিনা অনুমতিতে ঢুকতে পারে না। অ্যানা তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। লোকটা বানিয়ে বানিয়ে অজুহাত দেয় যে তেলাপোকা মারার সময় সে ভুল করে 3 তলার এক মালিকের চাবি এই ব্যাগের ভেতর রেখে গিয়েছিল। চাবিটি হারিয়ে গেলে তার চাকরি থেকে টাকা কাটা যাবে, সেই ভয়েই সে চাবিটা নিতে চোরের মতো ঢুকেছে। কিন্তু সে জানত না যে অ্যানা ঘরে আছে। যদিও এই যুক্তিটি খুবই হাস্যকর ও অযৌক্তিক ছিল, কিন্তু সরলমনা অ্যানা তা বিশ্বাস করে বসে। সে জলদি চাবির ব্যাগটি ম্যানেজারের হাতে তুলে দেয় এবং এই যাত্রায় লোকটা চরম বিপদ থেকে কোনো রকমে বেঁচে ফেরে। কিন্তু এই ঘটনাটির কারণে তার ওপর মালিক প্রচণ্ড রেগে খান। যেহেতু সে এর আগেও বহুবার দেরিতে এসেছে, তাই মালিক তাকে চাকরি থেকে বরখাস্ত করেন এবং 15 দিনের মধ্যে অ্যাপার্টমেন্ট খালি করার নোটিশ দেন। ভাবা হয়েছিল গল্পটা বুঝি এখানেই শেষ, কিন্তু সে যখন নিজের জিনিসপত্র গুছিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন হঠাৎ অ্যানার বয়ফ্রেন্ড তার সামনে এসে হাজির হয়। বয়ফ্রেন্ড জানায় যে রুমে নাকি এখনও তেলাপোকা আছে, তাই সে শেষবারের মতো একটু সাহায্য করতে অনুরোধ করে। লোকটাও বলল আচ্ছা ঠিক আছে, শেষবারের মতো সাহায্য করেই যাই। কিন্তু সে যখন রুমে এসে পৌঁছায়, তখন বুঝতে পারে যে সে আসলে ফাঁদে পড়েছে। আসলে বয়ফ্রেন্ড আগেই খাটের নিচে লুকিয়ে রাখা তার খুনের সরঞ্জামগুলো দেখে ফেলেছিল। বয়ফ্রেন্ডের ধারালো প্রশ্নের মুখে লোকটার আর কোনো বানানোর অজুহাত ছিল না। সে নিজের অপরাধ স্বীকার করতে বাধ্য হয়। সব শুনে বয়ফ্রেন্ডের রাগ গিয়ে চড়ে মাথায়। সে লোকটাকে খাটের ওপর চেপে ধরে এবং গলা টেপে মেরেই ফেলার উপক্রম করে। মনে হচ্ছিল বয়ফ্রেন্ড বুঝি আজ এই শয়তানটাকে উচিত শিক্ষা দেবে, কিন্তু বয়ফ্রেন্ড তখনও বড্ড কাঁচা ছিল। লোকটা চোখের পলকে পাশ থেকে একটা কাঁচের টুকরো তুলে নেয় এবং এক পোঁচে বয়ফ্রেন্ডের গলার প্রধান রক্তনালী কেটে দেয়। এরপর সে নিথর দেহটিকে টেনে বাথরুমে নিয়ে যায় এবং ঘটনাটিকে একটি আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করে।
যাওয়ার আগে সে বিছানাটি সুন্দর করে গুছিয়ে দেয় এবং নিজের সব প্রমাণ মুছে ফেলে। কিন্তু এত নিখুঁত পরিকল্পনার পরও সে একটা মস্ত বড় ভুল করে ফেলেছিল। মনে আছে সেই পাশের বাসার ছোট মেয়েটির কথা? সে খুব ভালো করেই জানতো আসল খুনি কে। একই সাথে পুলিশও ওই ঘর থেকে লোকটার ডিএনএ খুঁজে পায়। যদিও সে জোর গলায় দাবি করার চেষ্টা করেছিল যে সে কেবল তেলাপোকা মারতে ওই ঘরে গিয়েছিল, কিন্তু পুলিশও তো বোকা নয়। অবশেষে অকাট্য সাক্ষী এবং অকাট্য প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং আইনের আওতায় আনা হয়। এই গল্প আমাদের শেখায় যে রাতে ঘুমানোর আগে অবশ্যই ঘরের প্রতিটি কোণ, খাটের নিচ এবং গোপন জায়গাগুলো ভালো করে পরীক্ষা করে নেওয়া উচিত, যাতে কোনো চোর বা বিকৃত মানসিকতার অপরাধী সুযোগ নেওয়ার সুযোগ না পায়।